গুড মর্নিং। তোমরা সব ভালো আছো নিশ্চয়ই। হঠাৎ করে ছুটি হয়ে গেল মাঝখানে, বিরাট সময় তোমরা বাড়িতে কাটাচ্ছ, বোরও হয়ে যাচ্ছ, পড়াশোনাও নিশ্চয়ই এগিয়ে নিচ্ছ। দেখা যাক তোমাদের পড়াশোনার এগিয়ে নেওয়ার কাজে আমরা আর একটু হেল্প করতে পারি, যতখানি আর কি চেষ্টা করি। আচ্ছা, তোমাদের আমরা যেখানে থেমেছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 7, অণুজীবের জগৎ, ওয়ার্ল্ড অফ মাইক্রোবস। আমরা ওখান থেকেই শুরু করব। বুঝতেই পারছো আমরা কোথায় থেমে গেছিলাম। অণুজীবের জগৎ, দেখো জগৎটা অণুজীবের, মাইক্রোবসদেরই। আর বাস্তবিক এখন কি দেখছো, এখন সত্যি সত্যি জগৎটা ওদেরই হাতে। আমরা স্কুল থেকে অফিস থেকে সব বাড়িতে লক আপে রয়েছি, আর ওরা দাপিয়ে সারা দেশ সারা পৃথিবী জুড়ে ওরা ঘুরে বেড়াচ্ছে। এখন সেই অণুজীবদের নিয়ে আমরা শুরু করব। অণুজীব বা মাইক্রোবস বলতে কাদের বোঝায় না, যে সমস্ত জীব অতি আণুবীক্ষণিক বা অণুবীক্ষণিক, খালি চোখে যাদের দেখা যায় না, যাদের দেখার জন্য মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র লাগে, তারাই হচ্ছে অণুজীব। এদের মধ্যে কারা রয়েছে? ব্যাকটেরিয়া রয়েছে। যত এককোষী জীব সবাই ব্যাকটেরিয়া, এককোষী ছত্রাক বা ফাঙ্গি, প্রোটোজোয়া বা আর্দ্র প্রাণী, তার সাথে এককোষী শৈবাল বা অ্যালগি, এরা সবাই অণুজীবের মধ্যে পড়ে। তো এই অণুজীব দেখব কি করে, আমরা বুঝতে পারবো কি করে অণুজীবরা কোথায় রয়েছে, তার দেখার জন্য কিছু পদ্ধতি বা মেথড রয়েছে। যেমন তুমি কোথাও একটা পাউরুটি বা কোনো ফল খেয়ে সেই ফলটা রেখে দাও কোনো একটা জায়গায়, পরের দিন দেখো সেই ফলের ওপরেই বেশ কিছু পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে। হয়তো সাদা সাদা কিছু জন্মে গেছে, অথবা কালো কিছু হয়ে গেছে। বুঝতে পারবে সেখানে ফাঙ্গাস বা ছত্রাক জন্মে গেছে। এবার ওই ফাঙ্গাস বা ছত্রাককে নিয়ে তুমি একটা স্লাইডে রেখে কিছুটা স্টেন বা সাইটোকেমিক্যাল স্টেনিং যেটাকে বলে, কোনো অণুবীক্ষণ যন্ত্রে কিছু দেখতে হলে তাকে বিশেষ পদ্ধতিতে রং করতে হয় বা স্টেন করতে হয়, তবেই সেটা ভালোভাবে ভিজিবল হয়। এবার তুমি দেখো, দেখবে সেখানে বিচিত্র রকমের সব অণুজীব বা মাইক্রোবস রয়েছে। সেখানে হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে কোনো ছত্রাক বা ফাঙ্গি, হতে পারে কোনো আর্দ্রপ্রাণী বা প্রোটোজোয়া, কাউকে না কাউকে দেখতে পাবে। তাহলে এগুলো দেখার পদ্ধতি হচ্ছে তোমাকে মাইক্রোস্কোপ নিতে হবে অথবা ম্যাগনিফাইং গ্লাস নিতে হবে, এবং যদি সম্ভব হয় একটু স্টেন করে বা ল্যাবরেটরিতে যে রং করার জন্য যে বিশেষ, যেমন মিথিলিন ব্লু, লিশম্যান স্টেন, এরকম অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে মিথিলিন ব্লু দিয়ে স্টেন করে তুমি এদের দেখতে পাবে। এবার আসি অণুজীবদের বৈশিষ্ট্য কী। অণুজীবদের বৈশিষ্ট্য হচ্ছে, সে ছত্রাক হোক, ব্যাকটেরিয়া হোক, যেই হোক না কেন, তারা সবসময়ই হবে আণুবীক্ষণিক, খুব ছোট, তারা এককোষী, এবং তারা প্রোক্যারিওটিক হতে পারে, ইউক্যারিওটিক হতে পারে। কোনগুলো প্রোক্যারিওটিক, কোনগুলো ইউক্যারিওটিক আমি একটু পরেই আবার বলবো তোমাদের। তারা সবসময় ময়েস্ট সারফেস বা ভেজা আর্দ্র জায়গায় আর মডারেট টেম্পারেচার এটা পছন্দ করে এদের বৃদ্ধির জন্য। সুতরাং যেখানে ভীষণ ঠান্ডা অথবা যেখানে ভীষণ গরম, সেখানে অনেক মাইক্রোবসের উপস্থিতি পাওয়া যাবে না, সিলেক্টিভ কিছু মাইক্রোবস ছাড়া, যারা খুব নিম্ন তাপমাত্রায় বাঁচতে পারে অথবা উচ্চ তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। আবার এদের পুষ্টির ব্যাপারে বলি, এরা কেউ স্বভোজী হতে পারে, কেউ পরভোজী হতে পারে, অথবা কেউ মৃতজীবীও হতে পারে। তো বিভিন্ন রকমের পুষ্টি পদ্ধতি ওদের রয়েছে এদের চরিত্র অনুযায়ী। তো এই মাইক্রোবস, এরা যেখানে খুব বেশি আলো পড়ে বা চড়া রোদ পড়ে, ডিরেক্ট সানলাইট যেখানে পড়ছে, সেখানে কিন্তু এরা ভালোভাবে বাঁচতে পারে না। সুতরাং যেখানে একটু কম লাইট রয়েছে বা ইলুমিনেশন যথেষ্ট কম, অন্ধকার স্যাঁতসেঁতে জায়গা, সেই জায়গাটাই হচ্ছে এদের বৃদ্ধির জন্য আইডিয়াল। আচ্ছা, আর এদের বাঁচার জন্য অনেকের অক্সিজেন লাগে, অনেকের অক্সিজেন লাগে না। তো অক্সিজেন ছাড়া যারা, তাদের পক্ষে আরও সুবিধে, তারা যে কোনো জায়গাতেই থাকতে পারে। কিন্তু যারা অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না, তাদের কিন্তু অক্সিজেনবিহীন পরিবেশে বেঁচে থাকা সম্ভব হয় না। যাই হোক, পৃথিবীর আদিতে যখন কোনো অক্সিজেনের উপস্থিতি ছিল না, কোনো জীব ছিল না, তখন কিন্তু প্রথম এই আণুবীক্ষণিক অণুজীব বা ব্যাকটেরিয়ারা, বিশেষ করে সায়ানো ব্যাকটেরিয়া, তারাই কিন্তু আমাদের পৃথিবীতে বেঁচে থাকার উপযোগী যে অক্সিজেন, তারাই প্রথম সরবরাহ করে পৃথিবীর সৃষ্টির আদিতে। তাহলে বুঝতেই পারছো ব্যাকটেরিয়া কতকাল আগে থেকে রয়েছে। ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটেছে প্রায় 350 কোটি বছর আগে, আর আমরা এসেছি মাত্র 25,000 বছর আগে। আমরা মানে হোমোসেপিয়ান্স সেপিয়ান্স। তাহলে বুঝতে পেরেছ, ওরা 350 কোটি বছর ধরে এখানে রয়েছে, আর আমরা রয়েছি মাত্র 25,000 বছর। সুতরাং জগৎটা তো ওদেরই, ওদের জন্যই আজকে আমাদের
কত রকমের সমস্যা, আবার অনেক উপকারও ওদের থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, যারা বেশি তাপমাত্রায় বেঁচে থাকে তারা থার্মোফিলিক ব্যাকটেরিয়া। 100°C বেশি তাপমাত্রাতেও তারা বেঁচে থাকতে পারে। হট স্প্রিংয়ের অনেক ক্ষেত্রে হট স্প্রিংয়েও পাওয়া যাচ্ছে অনেক ব্যাকটেরিয়া। আরও আশ্চর্যের ব্যাপার, এই যে অ্যান্টার্কটিকায় বা আর্কটিক রিজিয়নে, অ্যান্টার্কটিকায় যে বরফ গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, দেখা যাচ্ছে সেখানে হাজার হাজার বছর ধরে যে ব্যাকটেরিয়া বা অণুজীব বরফের তলায় চাপা পড়েছিল, বরফ গলে যাওয়ার কারণে ওপরের সারফেসে তারা চলে আসছে। ফলে ওই হাজার হাজার বছর ধরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা কিন্তু আবার অ্যাক্টিভ লাইফ ফর্মে ফিরে আসতে পারছে। মানে আন্দাজ করতে পারছো তো যে আরও কয়েক হাজার বছর পরে পৃথিবীর কত পরিবর্তন হবে, বিশেষ করে এই অণুজীবদের নিয়ে। যাই হোক, এখন আমাদের ভয় পেলে চলবে না, আমাদের ওদের সম্পর্কে আরও জানতে হবে, যাতে ওদের হাত থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি, তার জন্য অনেক চেষ্টা করতে হবে। আচ্ছা, কত রকমের অণুজীব হয় আগেই তোমাদের বললাম। অণুজীব ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, আদ্য প্রাণী হতে পারে, ছত্রাক হতে পারে, আর শৈবাল হতে পারে। শৈবাল হচ্ছে আণুবীক্ষণিক, যারা এককোষী শৈবাল। তো এই প্রত্যেকটা অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, এরা একটা বিশেষ গোষ্ঠীর অন্তর্গত, তাদের বলে মনেরা গোষ্ঠী। মনেরা গোষ্ঠী মানেই হবে তারা হচ্ছে এককোষী হবে এবং প্রোক্যারিওটিক হবে। প্রোক্যারিওটিক মানে তোমরা জানো, সেল চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, জানো যে সেখানে প্রকৃত নিউক্লিয়াস থাকবে না, সাইটোপ্লাজমে পর্দাবৃত কোনো কোষ অঙ্গাণু থাকবে না, রাইবোজোম 70S প্রকৃতির, অনেক জেনে গেছো। তারাই হচ্ছে ব্যাকটেরিয়া, মনেরা গোষ্ঠী। আদ্যপ্রাণী এরা ইউক্যারিওটিক এবং এককোষী। দেখো, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক এককোষী, আর আদ্যপ্রাণী কিন্তু ইউক্যারিওটিক এবং এককোষী। আদ্যপ্রাণী ছত্রাক, আমরা ছত্রাক বলতে এখানে কিন্তু এককোষী ছত্রাককেই বুঝবো, যারা অণুজীবের মধ্যে পড়ে। বহুকোষীদের আমরা এই দলে রাখতে পারছি না। ছত্রাক এরাও কিন্তু এককোষী এবং ইউক্যারিওটিক, তারাই অণুজীবের মধ্যে পড়বে। আর শৈবাল এককোষী বহুকোষী হতে পারে, এখানে অণুজীবদের দলে আমরা এককোষী শৈবালদের ইনক্লুড করব। এরাও কিন্তু ইউক্যারিওটিক এবং এককোষী আমরা ধরে নেব, যারা অণুজীবের জগতে রয়েছে। এবার প্রতিটি অণুজীব সম্পর্কে আমরা সামান্য কিছু ইনফরমেশান জেনে নিই। ব্যাকটেরিয়া জানো, এরা প্রোক্যারিওটিক অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত, যাদের নিউক্লিয়াস অনুন্নত, সাইটোপ্লাজমে কোনো পর্দাবৃত কোষাঙ্গাণু থাকে না, একমাত্র পর্দাবিহীন কোষাঙ্গাণু রাইবোজোম, এটাই শুধু রয়েছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর রয়েছে, কিন্তু সেই কোষপ্রাচীরটা ইউক্যারিওটিক উদ্ভিদের কোষপ্রাচীরের চেয়ে একটু আলাদা। তোমরা জানো এদের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান, আর উদ্ভিদের ক্ষেত্রে তোমরা জেনে এসেছো সেখানে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ। আর এই ব্যাকটেরিয়া স্বভোজী, পরভোজী, মৃতজীবী অনেক রকম হতে পারে, অথবা সিম্বায়োটিকও হতে পারে, মিথজীবীও হতে পারে। যাই হোক, এই ব্যাকটেরিয়া সাধারণ কয়েকটা বৈশিষ্ট্য তোমরা করে নিও। আর আদ্যপ্রাণী, এদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসবো, এরা হবে এককোষী এবং ইউক্যারিওটিক। এরা এককভাবে থাকতে পারে, সলিটারি হিসেবে থাকতে পারে, অথবা কলোনি ফর্ম করে একসাথে দলবদ্ধ অবস্থাতেও থাকতে পারে। আর এরাও অনেক উপকারীও রয়েছে, অপকারীও রয়েছে। এদের মধ্যে প্রধানত রয়েছে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম, এরা সব আদ্যপ্রাণীর মধ্যে পড়ে। ছত্রাক, এককোষী ছত্রাক, বিশেষত ইস্ট, এই ইস্টের সম্পর্কেই আমরা পড়বো, এরা কি উপকার বা অপকার করে। শৈবাল, এককোষী শৈবাল বলতে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, এদের সম্পর্কেই আমরা জানবো। আচ্ছা, এবার ব্যাকটেরিয়ার সম্পর্কে বলি। ব্যাকটেরিয়া প্রথম গবেষণা করেন বিজ্ঞানী লিউয়েনহক। তিনি প্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন তার নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্র। আর ব্যাকটেরিয়া নামকরণ করেন কিন্তু আরেকজন বিজ্ঞানী এরেনবার্গ। তিনি নামকরণ করেন আর লিউয়েনহক আবিষ্কার করেন। এছাড়া ব্যাকটেরিয়ার গবেষণা সম্পর্কে আরও তোমরা জানো রবার্ট কক, যিনি টিবি, ব্যাকটেরিয়া সম্পর্কে অনেক তথ্য আমাদের দিয়েছেন। আর
ব্যাকটেরিয়া থেকে যে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে সে সম্পর্কে তো আরও অনেক তথ্য তোমরা পরে পরে পাবে। ছত্রাক, আদ্যপ্রাণী, শৈবাল, ব্যাকটেরিয়া এরা হচ্ছে অণুজীব। এবার অণুজীবের সাথে অন্য জীবের সম্পর্ক বা আন্তঃসম্পর্ক, কী রোগ সৃষ্টি করে অথবা কি করে না সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আদ্যপ্রাণী ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ আর শৈবালের কী কী উপকার বা অপকার রয়েছে। ব্যাকটেরিয়া যে রোগ সৃষ্টি করে তোমরা জানো, যে যক্ষা বা টিবি, টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, টাইফয়েড, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাদের নামগুলোও তোমরা জেনে গেছো। তো এগুলো এখন আপাতত আমি নামগুলো সবগুলো সায়েন্টিফিক নেম এখন আমি বলছি না, কারণ তাতে অনেকটা সময় যাবে। দু একটা আমি বলে নিই। টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামটা তোমাদের কাছে জানা। ডিপথেরিয়া, কার্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, নামগুলো লিখতে গেলে অনেকটাই সময় যাবে। তারপর ধরো কলেরা, ভিব্রিও কলেরি। তো এই সমস্ত ব্যাকটেরিয়া আমাদের নানা রকম রোগ সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া আমাদের উপকারও করে, আমরা পরে আসছি উপকারীতে। আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ, যেমন সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইরাক্স। তো এই ম্যালেরিয়া বিভিন্ন রকমের হয়, প্রত্যেকটি আলাদা আলাদা প্রজাতির এবং সবগুলোই প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীর মধ্যে পড়ে। এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটা আমাদের ডিসেন্ট্রি বা আমাশয় রোগ সৃষ্টি করে। ছত্রাক ঘটিত রোগ যেমন ডার্মাটাইটিস, তার মধ্যে দাঁত, ঝুলি, তারপর ওই যেটাকে বলে আমাদের পোলেন গ্রেনস থেকে যেমন হয় অ্যাজমা, শ্বাসকষ্ট, এগুলো অনেক ছত্রাক ঘটিত রোগের মধ্যেই পড়ে। আর ফুড পয়জনিং, এটা তো ছত্রাকের একটা বিরাট ঝামেলার ব্যাপার রয়েছে। কিছুদিন খাবার রাখলেই, একদিন খাবার রেখে দিলেই খোলা অবস্থায় তাতে হয় ব্যাকটেরিয়া অথবা ছত্রাক জন্মে যাবে এবং স্পয়েলেজ অফ ফুড, ওই খাদ্যটা একেবারেই খাওয়ার অনুপযোগী করে দেবে। শৈবাল, অ্যালগি, এই শৈবালের থেকে আমাদের তত বেশি অপকারিতা নেই, বরং উপকারিতাই বেশি রয়েছে। প্রোটিন তৈরিতে, অ্যামাইনো অ্যাসিড তৈরিতে। আর জানো তোমরা মহাকাশযানে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন যাতে সাপ্লাই বজায় রাখতে পারে তার জন্য সেখানে ক্লোরেল্লা নিয়ে যাওয়া হয় মহাকাশে। আর এই যে ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, আদ্যপ্রাণী বা ছত্রাক ঘটিত রোগগুলো আমাদের, সেগুলো ছড়াচ্ছে বিভিন্নভাবে। তো সেই মাধ্যমটা কি, ট্রান্সমিশনটা কিভাবে হতে পারে? জলের মাধ্যমে হতে পারে, খাদ্যের মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে, বাহকের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো পদ্ধতিতে হতে পারে। ধরো বাতাসের মাধ্যমে যেগুলো আসছে, মানে হাঁচি কাশির মাধ্যমে আসছে ড্রপলেট আউটপুট। এখন তো দেখতেই পাচ্ছ ভাইরাস ঘটিত যা কিছু রয়েছে, ইনফ্লুয়েঞ্জা কিংবা এখন করোনা, সমস্ত কিছু যদিও বায়ুবাহিত নয় বলে প্রথম বলা হচ্ছিল, কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসলেই আমাদের মধ্যে চলে আসতে পারে। জলের মাধ্যমে আসতে পারে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, এগুলো জলবাহিত রোগের মধ্যেই পড়ে। আবার খাদ্যের মাধ্যমে আসতে পারে অ্যামিবিওসিস, এটা জলের মাধ্যমেও আসতে পারে, খাদ্যের মাধ্যমে চলে আসতে পারে। অথবা ভাইরাস ঘটিত কিছু রয়েছে যেমন হেপাটাইটিস বি, যেটা মূলত আমাদের দেহতরল বা রক্তের মাধ্যমে আসে। কিন্তু হেপাটাইটিস বি হয়েছে এমন কেউ যদি কোনো খাবার খায়, সেই খাবারের অংশটা যদি অন্য কেউ একজন শেয়ার করে বা খায়, তাহলে কিন্তু ওই খাবারের মাধ্যমে হেপাটাইটিস বি চলে আসার সম্ভাবনা থাকতে পারে। বাহকের মাধ্যমে, বাহক মানেই তো বুঝতে পারছো, বিশেষ করে মশা। এই মশা ছাড়াও আরও অনেক বাহক রয়েছে, র্যাট ফ্লি রয়েছে, প্লেগের ক্ষেত্রে ইঁদুরের মাধ্যমে আসছে। আর মশাটাই এনোফিলিস কিংবা কিউলেক্স কিংবা এডিস, যে মশাই হোক না কেন, বাহক হিসাবে এরা সবসময়ই চ্যাম্পিয়ন। কত রকম রোগের যে এরা ছড়ানোর জন্য এদের ভূমিকা রয়েছে, মানে এই পতঙ্গ থেকেই বা এই মশা থেকেই আমাদের বিরাট লড়াই লড়তে হবে আগামী ভবিষ্যতে। আর অন্যান্যভাবে যেগুলো রয়েছে সেগুলো মূলত দেহতরলের মাধ্যমে, যেমন এইচআইভির সংক্রমণ। এবার আসি যে এই অণুজীবদের যে জীবের সাথে সম্পর্ক, অর্থাৎ আন্তঃসম্পর্ক, যেমন তারা পরজীবিতা অথবা মিথজীবিতা অথবা মৃতজীবিতা, 3 রকম পুষ্টি পদ্ধতি অবলম্বন করতে পারে। পরজীবিতা মানে প্যারাসিটিজম। প্যারাসিটিজমটা কি, যখন কোনো অণুজীব অন্য কোনো সজীব পোষকের দেহে বসবাস করে, তার দেহের বাইরে থেকে অথবা ভেতরের থেকে পুষ্টি নেয় এবং সেই পুষ্টি নিয়েই পোষকের ক্ষতি করে, সেটা হচ্ছে পরজীবিতা বা প্যারাসিটিজম। যেমন ম্যালেরিয়া হচ্ছে, ম্যালেরিয়ার জন্য যে প্লাজমোডিয়াম ভাইরাস আদ্যপ্রাণী, এটা একটা পরজীবিতার উদাহরণ। এই পরজীবী প্লাজমোডিয়াম ভাইরাস আমাদের শরীরে আসছে, আমাদের যকৃতে পৌঁছচ্ছে, আরবিসিতে পৌঁছচ্ছে, আরবিসি নষ্ট করে দিচ্ছে, এভাবেই বংশ বিস্তার করে আবার রক্তের মাধ্যমে
মশার দেহে চলে যাচ্ছে, সেই মশা থেকে আবার অন্য কোনো সুস্থ মানুষের দেহে আসছে, এটা পরজীবিতা। প্যারাসিটিজম বা পরজীবিতা। স্যাপ্রোফাইটিজম অথবা মৃতজীবিতা হচ্ছে বিশেষ করে ব্যাকটেরিয়া আর ছত্রাক। এই ব্যাকটেরিয়া আর ছত্রাক এরা কোনো না কোনো জৈব বস্তুর উপর, সেটা সজীব হতে পারে, মৃত হতে পারে, সাধারণত মৃত পচা জৈব বস্তুর উপর জন্মায়, আর ওই জৈব বস্তুর বিয়োজন ঘটায়। এই বিয়োজন ঘটানোর সময়ই ওই জৈব বস্তুর সরল উপাদানকে যেমন মাটিতে ফিরিয়ে দিচ্ছে, তেমনি আবার কিছু কিছু ক্ষেত্রে রোগের সংক্রমণও ছড়াতে পারছে। আচ্ছা, আর হ্যাঁ, প্যারাসিটিজম। এবার মিথজীবিতা সিম্বায়োসিস। মিথজীবিতা কি না, যখন দুটো জীব একসাথে থাকছে, সহাবস্থান করছে এবং একটা জীব আরেকটা জীবের দ্বারা উপকৃত হচ্ছে, কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অর্থাৎ দুটো জীব একত্রে সহাবস্থান করছে, একসাথে থাকছে এবং উভয়ই উপকৃত হচ্ছে, কেউ কারোর ক্ষতি করছে না। এরকম যে সহাবস্থান পুষ্টির ব্যাপারে, সেটাই হচ্ছে সিম্বায়োসিস। যেমন তোমরা জানো আমাদের বৃহদন্ত্রে থাকে ইকোলাই, এসচেরিকিয়া কোলাই। এই ব্যাকটেরিয়া আমাদের বৃহদন্ত্রে থাকে, ভিটামিন B12 সংশ্লেষ করে আমাদের সরবরাহ করে, আর বিনিময়ে আমরা তাদের আশ্রয় দিচ্ছি, সামান্য পুষ্টি দিচ্ছি। তাহলে এই ইকোলাইয়ের ভ্যারাইটি যেটা B12 তৈরি করছে, এটা আমাদের ক্ষতি করছে না, আমাদের উপকারই করছে। আবার আমরা তাদের শেল্টার দিয়ে তাদের উপকার করছি। আবার কিছু ভ্যারাইটির ইকোলাই রয়েছে যারা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক, তারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালী সংক্রমণও ঘটাতে পারে। সেই ইকোলাই কিন্তু আমাদের ক্ষেত্রে উপকারী নয়। যাই হোক, এই যে ইকোলাই যেটা ভিটামিন B সংশ্লেষ করে, তার সাথে আমাদের যে সহাবস্থান পুষ্টির ব্যাপারে, সেটা হচ্ছে মিথজীবিত্বের উদাহরণ।